নমস্কার, সায়ন্তনীর সাতছাত্র চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিও শুরু করবার আগে প্রত্যেকবারের মতো আবারও বলছি, যারা আমার সম্পূর্ণ ভিডিও না দেখে বিশেষ কোনো দলের সঙ্গে আমাকে যুক্ত করে একটা তকমা দিয়ে দেন, নানা রকম প্রশ্ন তোলেন যে পার্টিগতভাবে আমি কত টাকা খেয়েছি, কার চটি ধরে চেটেছি, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কোনো দলের নির্দেশে একটা টাকাও নিয়ে কোনো রকম ভিডিও করি না। আজ অবধি যা ভিডিও করেছি নিরপেক্ষভাবে করেছি। যে দলের যে কাজটা আমার ভালো লেগেছে আমি তাকে ভালো বলেছি, যে দলের যে কাজটা আমার খারাপ লেগেছে আমি সেটা খারাপ বলেছি। আসলে অনেকেই ভুলে যান, পার্টি দিয়ে কিন্তু আমাদের জীবন শুরু হয় না। আমাদের জীবন শুরু হয় আমাদের পরিবার থেকে। পরিবারের কিছু শিক্ষা জ্ঞান আমরা অর্জন করে একটু একটু করে সমাজের দিকে এগোই। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, তাহলে আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নই কেন? আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনের প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু না কিছু শেখে, আমিও শিখেছি। সেক্ষেত্রে আমার মনে হয়েছে পার্টি পলিটিক্সের মধ্যে ঢুকলে অবশ্যই কোথাও না কোথাও গিয়ে নিজের অস্তিত্বকে হারাতে হয়। আর সেই কারণেই আমি কোনোদিনও আজ অবধি কোনো পার্টিকে নিজের বলে আপন করে নিতে পারিনি। আশা করি প্রতিনিয়ত যাদের আমাকে দেখলে বিভিন্ন রকম প্রশ্ন মনের মধ্যে তৈরি হতো, একটু হলেও সেই প্রশ্নের জায়গাগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে, যারা সবটা দেখেও চোখ বন্ধ করে বসে আছো, কিংবা অন্ধ ভক্তের তকমা নিয়ে বেশ খুশিতে আছো, তাদের বলি, ফিউচারটা দেখেছো খুব কাছ থেকে? যদি না দেখো তাহলে দেখে নাও। যাদের কাছে নিট প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনটা রাজনৈতিক কারণ বলে মনে হচ্ছে, কিংবা যাদের কাছে এই ছাত্ররা গুন্ডা বলে মনে হচ্ছে, তোমরা একটা প্রশ্নের উত্তর দাও তো। যখন এই আন্দোলন প্রথম শুরু হয় তখন কি এই আন্দোলনে রাজনৈতিক কোনো পতাকা ছিল? রাজনৈতিকভাবে কোনো রকম মদত ছিল, নাকি কোনো গুন্ডা যুক্ত হতে পেরেছিল এই আন্দোলনের সঙ্গে? এই আন্দোলনটাকে এত বড় করলো কে, সেটা কি একবারও ভেবে দেখেছো? জানি তোমরা ভেবে দেখেছো, কিন্তু বলার মতো সাহস তোমাদের নেই। কারণ রাজার কাছে তোমরা আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছো, মুখ খোলা যাবে না রাজার বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতিটা কেমন হয়েছে জানো? রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, প্রত্যেকেই চেয়ে চেয়ে সেটা দেখছিল। অনেকে অসন্তুষ্ট হচ্ছিল, অনেকে দৃশ্যটা দেখে সহ্য করতে পারছিল না, অনেকে আবার মজা নিচ্ছিল, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা কারও ছিল না। আজকের আমাদের পরিবেশ পরিস্থিতি ঠিক সেরকম। সবটা জানার পর বোঝার পরও আমরা নতমস্তক হয়ে বসে আছি। প্রতিবাদ জানালে যদি আমাদের ব্যক্তিগত কোনো ক্ষতি হয় সেই চিন্তা ভাবনা করে। আচ্ছা, সত্যি কি তোমরা ব্যক্তিগতভাবে সুরক্ষিত? যদি তাই হবে তাহলে এমন অনেক কর্মীকে ভিডিও করে ফেসবুকে ছাড়তে দেখা গেছে, যারা প্রথম থেকেই দলটা একনিষ্ঠভাবে করে এসেছে, তা সত্ত্বেও তারা দল থেকে বেরিয়ে এসেছে দলের কর্মকাণ্ডকে সহ্য করতে না পেরে। তাহলে ধরে নেওয়াই যায় দলের মধ্যে এমন কোনো ঘটনা ঘটছে যেগুলো সাধারণ মানুষের জন্য সঠিক নয়। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। যারা এই দুটো লাইনকে মনে ধরে নিয়েছেন, রে রে করে ছুটে আসেন আন্দোলনের উদ্দেশ্য কারণ না বুঝে ঝাঁপিয়ে পড়তে, ভুলভাল তকমা দিতে। তাহলে তোমরাই বলো, দেশের প্রধানমন্ত্রী যখন স্বীকার করেই নিয়েছে যা হয়েছে ভালো হয়নি, সেখানে তোমাদের এই ধরনের মন্তব্যগুলো কি আদৌ সাজে? হঠাৎ করে প্রধানমন্ত্রীর ঘুম ভাঙলো এবং তিনি সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন যা হয়েছে তা ঠিক হয়নি। এটা সাধারণ মানুষ ধরে ফেলেছিল ঠিক কী কারণে করা হয়েছে। আসলে বিষয়টা ছিল নিজের গদিকে একটু শক্তভাবে ধরার চেষ্টা করা, কারণ তিনি বুঝে গেছিলেন যেভাবে আন্দোলন শুরু হয়েছে তাতে গদি উচ্ছেদের একটা সম্ভাবনা থাকতেই পারে। সেটা ভেবেই হঠাৎ করে তিনি একটা ভিডিও করে সমাজ মাধ্যমে প্রচার করেছেন। আসলে সর্ষের মধ্যে যখন ভূত থাকে, সেই ভূতকে কে ধরবে বলুন তো? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম আমাদের রাজ্যে নাকি কোনো রকম প্রতিবাদ হতেই দেবেন না। প্রশ্নটা হলো, তিনি কি আটকাতে পেরেছেন? আসল সমস্যাটা কোথায় জানেন? ভোটের আগে দলীয় নেতা মন্ত্রীরা অনেক বড় বড় প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দেয়, আমরা এটা করব, আমরা সেটা করব, আমাদেরকে একবার এনেই দেখুন না, পরিবর্তন করেই দেখুন না কি হয়। আর মানুষ উপায় না বুঝে কাউকে তো বেছে নিতেই হবে, সেই কারণে একটা দলকে বেছে নেয়। আর যেই ভোটে জিতে গেল অমনি তাদের সমস্ত প্রতিশ্রুতি এক সেকেন্ডে উবে যায়। তারা তখন আর প্রতিশ্রুতির ধার ধারে না, নিজেদেরকে রাজা বাদশা ভাবতে শুরু করে।
এটাই ভুলে যায় যে কাদের জন্য আজ তারা নেতা মন্ত্রী হয়ে সাধারণ মানুষের উপর ছড়ি চালাচ্ছে। আর তাদের সমস্ত গাফিলতির ফল ভোগ করতে হয় কাকে? না, সাধারণ মানুষকে। সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা চলে যে আগের সরকার কি করেছে। আরে মশাই, যদি আগের সরকাররা সঠিকভাবেই সবকিছু করত তাহলে পরিবর্তনের দরকারটা কি ছিল? আজ আপনারা যদি পরিবর্তন আনার পর একই ভুল বারবার করতে থাকেন আর দায় দিতে থাকেন পুরনো সরকারের, তাহলে কি সাধারণ মানুষ বারবার ওই একটা কথা কি মেনে নিতে পারে? তখনই শক্তভাবে আওয়াজ ওঠে। দুঃখজনক বিষয় কি জানেন, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছাত্ররা যখন সঠিক পথে আন্দোলন করে, সেই পথকে আমাদেরই দেশের, আমাদেরই রাজ্যের নেতা মন্ত্রীরা বেকার, মিনিংলেস এসব তকমা দেয়। প্রমাণ হলো তো ছাত্ররা সঠিক পথেই ছিল, আর সেই কারণেই তাদের দাবি মানতে হলো। শেষমেশ শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। দেখুন, সত্যের কোনো বিকল্প হয় না। সত্যকে দমানোর চেষ্টা করা যায় পর্যন্ত, কিন্তু সত্য সত্যই থাকে। কোনো মিথ্যে দিয়ে সত্যকে আটকানো সম্ভব নয়। সব থেকে হাস্যকর বিষয় কি জানেন, যেখানে নেতা মন্ত্রীরা আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য সমাজকে সুন্দরভাবে গঠন করার প্রতিশ্রুতি দিয়ে একটার পর একটা কাজে ফেলিওর হয়, অথচ তাদের প্রত্যেকটা কাজের প্রতি একটা গুরুত্ব থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ তাদের একটা ভুলভ্রান্তি মানেই অনেকগুলো মানুষের জীবন বিপজ্জনক জায়গায় পৌঁছে যাওয়া। আর ঠিক তারাই এই জায়গাটাকে খুব ইজিলি নিয়ে নেয়। বড় বড় কথা তো বলে, কিন্তু প্রতিশ্রুতি রাখার বেলায় লবডঙ্কা। নিউজ চ্যানেল খুললেই একজনকে খুব বলতে শুনছি, অন্যের চুরি, অন্যের ডাকাতি, অন্যের অন্যায় কাজ খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে তার বিচার করব, কাউকে ছেড়ে দেওয়া হবে না। থেকে ভালো কথা আর কি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য? কিন্তু কথা হলো, কার পাপ কে ধরবে? কার চুরি কে ধরবে? আর কার ডাকাতি বা কে ধরবে? প্রত্যেকেই তো একে অপরের পরিপূরক। একজন আরেকজনকে আঙুল তুললে অপর আঙুলটা যে নিজের দিকে উঠবে। তার বেলা ভোটের রেজাল্টের কদিন আগেই চন্দ্রনাথের অস্বাভাবিক হত্যাকাণ্ড, তার আগেও অনেকের মৃত্যুর খবর আমরা পেয়েছি, কিন্তু আজ অবধি তাদের বিচারটা কেন হলো না? জবাবটা না সব জায়গায় সমান সমান হওয়া উচিত। একতরফা আঙুল তুলে নিজেকে হাসির রসদ বানিয়ে তোলাটা আজকালকার নেতা মন্ত্রীদের বিশেষ চরিত্র হয়ে দাঁড়িয়েছে। যে রাজ্যে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও সাধারণ মানুষের কাছে একটা বড় প্রশ্ন দাঁড়ায়, সেই রাজ্যে অরিজিৎ সিং এর মতো মানুষকে নাকি বয়কট করতে হবে, তাও আবার কোনো এক বিধায়কের দাবি। বলি মশাই, আপনার যোগ্যতা অরিজিৎ সিং এর ধার কাছ দিয়ে যায়? একবার নিজেকে আয়নায় গিয়ে বিচার করে দেখবেন। প্রয়োজনে আপনাকে বয়কট করতে পারি। অরিজিৎ সিং আমাদের মনে আছে, থাকবে, এবং অরিজিৎ সিংকে নিয়ে আর কোনো কথা বললে আমরা কিন্তু আবারও প্রতিবাদ জানাবো। আশা করি আপনি নিজের ভালোটুকু বুঝবেন। যেই মানুষটার নাম মুখে উচ্চারণ করলেই একজন দক্ষ শিল্পী ছাড়াও ভালো মনের একজন মানুষ, যার জীবনযাত্রা অত্যন্ত সাধারণ আমাদের মতোই, সেই মানুষটার প্রতিচ্ছবি কিন্তু ভেসে ওঠে। যে মানুষটা থেকে আমরা আশা করতে পারি আর পাঁচটা সাধারণ মানুষের মতো করেই প্রতিবাদ জানাতে পারে। কিন্তু সেই অরিজিৎ সিংকেও আজকে দাগিয়ে দেয়া হচ্ছে। কি বলে জানেন? দেশদ্রোহী। কেন? কি এমন কাজ করেছিল অরিজিৎ সিং যে রাতারাতি ভালো মানুষের তকমা থেকে তাকে বহিষ্কার করে দিয়ে দেশদ্রোহিতার ছাপ লাগিয়ে দেওয়া হচ্ছে? দিল্লিতে বিগত 1 মাস যাবৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে যে ছাত্র আন্দোলন চলছে, তাতে পুলিশের বর্বরতা দেখে অরিজিৎ সিং প্রতিবাদ জানিয়েছেন। অরিজিৎ সিং এর এই প্রতিবাদ করার পরপরই রাতারাতি ভালো মানুষ থেকে অরিজিৎ সিং দেশদ্রোহী হয়ে ওঠে। অরিজিৎ সিং যদি আজকে এটা না বলে বলতো ছাত্ররা গুন্ডা হয়ে উঠেছে, তাহলে বোধহয় অরিজিৎ সিংকে ডেকে পুরস্কার দেওয়া হতো এই কথা বলার জন্য, তাই তো? যারা যারা অরিজিৎ সিং এর মতো মানুষকে দেশদ্রোহিতার তকমা দিতে চাইছো, তাদের বলি, অরিজিৎ সিং তার মেরুদণ্ডটা শক্ত, তাই সঠিকভাবে সঠিক প্রশ্নটাই তুলেছেন। তিনি যেমন অভয়াকাণ্ডে গানের মধ্যে থেকে প্রতিবাদ জানিয়েছিলেন, আজ ছাত্রদের উপর হওয়া অপরাধের প্রতিবাদ জানিয়েছেন। কারণ তিনি বিক্রি হন না। শিল্পী ছাড়াও তিনি সবার আগে একজন মানুষ, আর মানুষ হিসেবে সমাজে বাস করতে গেলে সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকের বর্তায়, আর সেই দায়িত্বটাই তিনি আজ পালন করেছেন। সাধারণ মানুষের ভোট পাওয়ার পর আপনারা জিতে তবেই এমএলএ এমপি হন। আপনাদের দায়িত্ব দেওয়া হয় সমাজের উন্নয়নের জন্য। বয়কট কাকে করতে হবে কি হবে না
সেই বিচার করার দায়িত্ব আপনাদের নয়, বরং নিজের দায়িত্বটা পালন করুন। তাতে আপনিও সুস্থ থাকবেন, আপনার পরিবারও সুস্থ থাকবে, আপনার দলও সুস্থ থাকবে। নমস্কার।